সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন গ্লোবাল ভয়েস খ্যাত পাবলিক স্পিকার ডক্টর সিনহা এম এ সাঈদ। ধন্যবাদ। আছেন সাবেক রাষ্ট্রদূত ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মমতাজ হোসেন। ধন্যবাদ। এছাড়াও আরও আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ATU তাজ রহমান। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই। আমি জনাব মমতাজ হোসেন আপনাকে দিয়ে শুরু করতে চাই। রাজনীতিতে এক ধরনের অস্থিরতা আমরা লক্ষ্য করছি। গত কয়েকদিন যাবৎ বিরোধী পক্ষ অভিযোগ করছে যে তাদের সমাবেশে হামলা হচ্ছে। অন্যদিকে সরকার পক্ষ একটা বক্তব্য দিচ্ছেন যে এই হামলার যৌক্তিকতা এনে সব কিছু মিলে সর্বশেষ গতকাল বিএনপির মহাসচিবের এক বক্তব্যের রেশ ধরে আজকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিবৃতি দিয়েছেন, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে বলা হচ্ছে যে পুলিশ, মানে তিনি বলেছেন পুলিশ বাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসতে পারে। বিএনপির মহাসচিবের এমন বক্তব্য উস্কানিমূলক এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল। হঠাৎ করে এখন রাজনীতির মঞ্চে পুলিশকে নিয়ে এক ধরনের তর্ক বিতর্ক হচ্ছে। শুনতে চাই আপনার কাছ থেকে জনাব মমতাজ হোসেন। আপনাকে এবং আমার সাথে বিশেষজ্ঞ দুজন আলোচক আছেন, আমি তাদেরকে এবং এনটিভি সহ যারা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম জানাচ্ছি। দেখুন, নির্বাচন তো এসে যাচ্ছে, কিন্তু বছর দেড়েকের মতো আছে হয়তো আর কম। সুতরাং তাকে সেই নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই বিরোধী দল, বিশেষ করে বিরোধী দল চাবেই তার মাঠ উত্তপ্ত করতে, তাদের মানে যেটা আমরা বলে থাকি রাজনীতি ভাষায় মাঠ উত্তপ্ত করা, তাদের বক্তব্যগুলো আরও জোরালোভাবে বলা এবং তাদের অ্যাকশনগুলো আরও বেশি ভাবে করা, যাতে তাদের কর্মীরা চাঙ্গ হতে হবে এবং তারা জনগণের কাছে যাওয়ার চেষ্টা করা এবং জনগণকে তাদের দাবি দেওয়াগুলো নিয়ে সম্পৃক্ত করা, এই সমস্ত অ্যাক্টিভিটিস তারা করবে নির্বাচনকে সামনে রেখে। এটাই স্বাভাবিক। যত নির্বাচন আসবে রাজনৈতিক উত্তাপ বলেন আর যেটা বলেন বৃদ্ধি পাবে, এটা খুবই স্বাভাবিকভাবেই। সেটা স্বাভাবিক, কিন্তু যে অভিযোগটি বিরোধী দল করছে যে পুলিশ বাহিনীকে সরকারির একেবারে অনুগত একটি বাহিনী হিসেবে তারা দাঁড় করিয়েছে এবং প্রধান প্রতিপক্ষ এখন তাদের পুলিশ, অভিযোগ বিএনপির। এটা আজকে নতুন নয়, বিএনপি অনেকদিন ধরেই অভিযোগটা করে আসছে, দীর্ঘদিন ধরেই করে আসছে যে পুলিশ বাহিনী এবং সরকারের একটি বাহিনী, তাদের ভাষায় বাহিনী পরিণত হয়েছে। এটা তাদের রাজনৈতিক বক্তব্য তারা বলতে পারে, বিরোধী দল থেকে তাদের বলা উচিত। তবে তারপরে একটা জিনিস আছে, তো আমার পুলিশ বাহিনী, আমার সিভিল সার্ভিসের, আমার ডিফেন্স, অন্যান্য যে সমস্ত রাষ্ট্রের যে সমস্ত ইয়াগুলো আছে, অর্গানগুলো আছে বা সেগুলা ব্যাপারে আমাদের অবশ্যই সবসময় একটু সতর্ক থাকা উচিত আমি মনে করি কথা বলার সময়। একবারে ঢালাওভাবে যদি আমি বলে দিই একদম পুলিশ বাহিনী সম্পূর্ণ আওয়ামী লীগের, তাদের ইয়া হয়ে গেছে, দলীয় বাহিনী হয়ে গেছে, সিভিল সার্ভিসকে আমি ঢালাও যদি বলে দিই যারা আছে তারা সবাই কর্মকর্তা কর্মচারীরা আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দর মতো আচরণ করছে, সেনাবাহিনী যদি বলি বা আমাদের প্রতিরক্ষা বাহিনী বলি, আমাদের জুডিশিয়ারি সিস্টেমকে আমরা যদি বলি, যে রাষ্ট্রের যে অর্গানগুলো আছে, তো সেটা একবার ঢালাওভাবে আমার মনে হয় বলাটা ঠিক হবে না। স্পেসিফিক যে জিনিসগুলো হয়, যে ঘটনাগুলো ঘটে, ধরেন একটা বিএনপির একটি মিছিল হলো, মিছিলে পুলিশ বাহিনীর কিছু অ্যাকশন হলো, সেখানে পুলিশ বলছে যে পুলিশের উপর তারা আক্রমণ করেছে এবং পুলিশ বাহিনী, তাছাড়া পুলিশ বাহিনী দেশের রাষ্ট্রের সম্পদ নষ্ট করতে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে পুলিশ বাহিনী অ্যাকশন নিয়েছে। সেই ক্ষেত্রে পুলিশ বাহিনীর যে বক্তব্য, সেই বক্তব্যকে রিফার করে বিএনপি তার বক্তব্য দিতেই পারে এবং সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যে বাড়াবাড়ি হয় না সেটা আমি অস্বীকার করব না, হয়, এটা সবসময় হয়েছে, কিছু কিছু বাড়াবাড়ি হয়। তবে আমাদের রাজনীতি যে আমিও ছাত্র রাজনীতি থেকেই এখানে এসছি,
তা আমার যে অভিজ্ঞতা ন্যাচারালি স্বাভাবিকভাবেই বিরোধী দলের যে কথাটা আমি আগেই বলেছি, তারা একটু অ্যাগ্রেসিভনেস বলেন, যেটাই বলেন, হ্যাঁ, তাদের সেটা তাদের প্রকাশ করতেই হবে, তারা করবে। সেক্ষেত্রে সরকারকেও আমার মনে হয় যে যেটা সরকারি দল হিসেবে তারা তো একসময় বিরোধী ছিল, আমরা তো একসময় বিরোধী দলে ছিলাম, সুতরাং সেই ক্ষেত্রে যতটুকু নিয়ন্ত্রণ, যতটুকু আইনের মধ্যে থেকে রাষ্ট্রের যে মানে রাষ্ট্রীয় যে বিরোধী দল বা যে কোনো রাজনৈতিক দল হোক, সেই তার ব্যাপারে একটি সহনশীলতা থাকতে হবে। জনাব এটিইউ তাজ রহমান, আপনারা আছেন বিরোধী শিবিরে, যদি বলি রাজনীতিতে কি এই স্পেস আছে? ধন্যবাদ আপনাকে, আমার দুই সহ-আলোচক, বিজ্ঞজন, সদস্য সবাইকে সালামের শুভেচ্ছা। দেখেন, বিরোধী দলের উপরে পুলিশি হামলা, মামলা, পুলিশি অত্যাচার সবসময় ছিল, কিন্তু এখন সেটার মাত্রাটা বোধহয় একটু বেশি হয়ে গেছে। পুলিশ বাহিনীকে আমরা আইন শৃঙ্খলা বাহিনী না বলে এখন পুলিশ বাহিনীকে বিরোধী দলরা বলছে একটা সরকারি বাহিনী হয়ে গেছে। আওয়ামী লীগ মন্ত্রীরা বলছেন, ভূমি মন্ত্রী বলেছেন চিটাগাঙ্গে পুলিশ না থাকলে আমরা রাস্তায় দাঁড়াইতে পারতাম না। বক্তব্য টেলিভিশন মিডিয়াতে দেখেছি। কেন? পুলিশ বাহিনী কার জন্য? পুলিশ বাহিনী দেশের মানুষের জন্য, জনগণের জন্য। বিরোধী দলের কাজ হলো, আমরা যারা বিরোধী দলে থাকি তাদের কাজ হলো জনগণের পক্ষেই কথা বলা, এবং সরকার জনবিপক্ষে যে কাজগুলো করবে, জনস্বার্থ বিরোধী কাজগুলো করবে নিজের স্বার্থের জন্য, সেটার বিরুদ্ধে সমালোচনা করা, এটাই বিরোধী দলের কাজ। আর ভালো কাজের প্রশংসা করা। আমরা বলি ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি, কাঞ্চন ভাই, কিন্তু আমাদের এখানে তো ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি প্র্যাকটিস হচ্ছে না। ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে আপনার পার্লামেন্টে মেম্বার পার্লামেন্টের দলের যে দল ক্ষমতায় থাকে সেই দলের এমপিরা সেই দলের সমালোচনা করে। আমাদের দলে সেটা পারবে না, কারণ আর্টিকেল 70 দেওয়া আছে। সেখানে বিরোধী দল কিন্তু সমালোচনা করতে পারে, আবার সেই বিরোধী দল কিন্তু নৌকা নিয়ে নির্বাচন করলে পারবে না, তার নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করে যদি আসে। জাতীয় পার্টি অ্যালায়েন্স করলেও আমাদের প্রতীক নিয়ে নির্বাচন করে এসেছি, আমরা ভোটও দিতে পারি, সমালোচনা করতে পারি। এখানে মমতাজ ভাই যেভাবে সুন্দরভাবে বলেন সেভাবে কিন্তু আওয়ামী লীগ নেতারা বলার সুযোগ নাই। সংসদে পারবেন না, আপনাকে আর্টিকেলস দিয়ে দেওয়া হয়েছে, আর বাইরে বক্তব্য দিলে আপনার মাইলেজটা কমে যাবে। তখন কিন্তু বিরোধী দলরাই সমালোচনা করে সরকারের। তাই বলে বিরোধী দলকে আপনি দুশ্মন, প্রতিপক্ষ পাওয়ার সুযোগ নাই। রাজনীতিতে বিরোধিতা থাকবেই, এটা বিউটি অফ দ্য ডেমোক্রেসি। মডার্ন ডেমোক্রেসিতে এটা প্র্যাকটিস, এবং শতকাল থেকে এটা চলে আসতেছে। আমরা যদি সরকারের মূল কাজ, সরকার একক সিদ্ধান্তে কিছু নেয়, আইন করে, দ্রব্যমূল্য বৃদ্ধি হয়, মানুষের নির্বিশ্বাস নেয়, মানুষ খাইতে পারে না, কিনতে পারে না, ডিজেলের দাম বাড়ে, পেট্রোলের দাম বাড়ে, তখন বিরোধী দলের কাজ তো সেটার কথা বলা না। কিন্তু অভিযোগ যেটি যে ওই মানে বিরোধী দলের মিটিং মিছিল থেকে বাড়াবাড়ি হচ্ছে। শুনুন, বিরোধী দলের মিছিল থেকে বাড়াবাড়ি, বাংলাদেশের ইতিহাস যদি আপনি পিছনে থেকে থাকান, আমরা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলাম এদেশের আন্দোলন কত প্রকার, কি কোন ধরনের, কোন নমুনা, কোন সিস্টেম, এটা তো আমরাও দেখেছি। আমি ছাত্র রাজনীতি করে আসা লোক, আমরা সংগঠক। এতদিন এই একটি দলের মধ্যে থেকে এতদিন গিয়েছি। হুসাইন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলন এই দেশে আওয়ামী লীগ, বিএনপি কিরকমই করেছে, আন্দোলন কি নমুনা, তখন যদি কোন নমুনার ভিডিও ফুটেজগুলো আপনারা এখন একটু সামনে নিয়ে আসতেন, পারবেন না। বাংলাদেশ জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে, রাস্তাঘাটে জ্বালাও পোড়াও করা হয়েছে, সেটা পোর্ট দখল করে রেখে দেওয়া হয়েছে। এখন বিরোধী দল সেটা পারবে? তিনটা জিনিসের জন্য পারবে না। ডিজিটাল অ্যাক্ট আছে, যেটার জন্য আপনি এই টকশোতে যদি কেউ সরকারের বিরুদ্ধে ভালো কিছু সমালোচনা করে যায়, তা ডিজিটাল একটা মামলা হতে পারে। যদি রাস্তায় গাড়ি পোড়া, জ্বালাও পোড়াও করে, তার জন্য নাশকতার মামলা হতে পারে। বাসায় যদি বিরোধী দল বসে খাওয়া দাওয়া করে, তার জন্য রাষ্ট্রবিরোধী আইন মামলা হতে পারে। এই তিনটা আইন দিয়ে কিন্তু হুসাইন মোহাম্মদ এরশাদের সময় ছিল না, এখন এই আইনটা আছে। এই আইনটা সরকার যদি চলেও যায়, এই আইনগুলো রেখে আগামীতে যারা আসবে তারা ব্যবহার করবে। এটা আইন কখনো দেশে গণতন্ত্রে মানে ডেমোক্রেসির ফ্লারিশ করার জন্য আইনগুলো কখনো একদমই আপনার এইটা ফেভারিট না। এটা আপনার বিরোধী দলকে, মাননীয় প্রধানমন্ত্রী নিজে বক্তব্য বলেছেন, সংসদে বিরোধী দল বা রাজপথে বিরোধী দল প্রয়োজন, শক্তিশালী বিরোধী দল চাই। কি করে শক্তিশালী বিরোধী দল হবে? বিরোধী দলের আন্দোলনের সময় যদি আমাদের ক্যান্ডিডেট, আমরা তো প্রেসিডিয়ামে জোরালোভাবে বলা হয়েছিল আমরা ইয়েতে ক্যান্ডিডেট না দেওয়ার জন্য, আমরা জেলা পরিষদে আমাদের ক্যান্ডিডেট কিছু করতে চাচ্ছে, চেয়ারম্যান বলছে যারা চাচ্ছে করুক, জোর করে নমিনেশনের পেপার হাত থেকে কেড়ে নেওয়া হয়ে যায়, বাসায় যেতে পারে না, রাতে রাস্তায় কেড়ে নেওয়া হয়। এটা ডেমোক্রেসি, এটা গণতন্ত্র, এটা তো আমরা কথা বলবো। এই ন্যূনতম কথা বলাটা যদি আমাদের জন্য বাধা হয়, তাহলে আপনি তো ডেমোক্রেসি না বলে এটাকে মানে কোন ফর্মুলায় নেবেন সেটা আমরা জানি না। জি, ডক্টর সিনহা, শুনতে চাই আপনার কাছে। আমি দুই ভাইয়ের বক্তব্য শুনলাম। মমতাজ ভাইয়ের সাথেই প্রথম আমার সাক্ষাৎ হলো, জীবনে প্রথম সাক্ষাৎ এবং প্রথম টকশো, তাদের সাথে কথা হয়েছে। এবং দুজনই ভালো বক্তা এবং অত্যন্ত পরিশীলিত, মার্জিত এবং তথ্য নির্ভরশীল বক্তব্য দেন তারা। আমি শ্রদ্ধা করি তাদেরকে। বিষয়টা হচ্ছে বিশেষ করে অপোজিশনের কথাটা বললেন, যেটা
অপোজিশন সবসময় অপোজিশনই থাকে, তার কাম, তার নামটি তো অপোজিশন, বিরোধিতা করা। এখন বিরোধিতা করা করতে মৌলিক ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আছে, কিন্তু বাংলাদেশ তৃতীয় বিশ্বে মানা হয় না, মানা সম্ভব হয় না, বিভিন্ন কারণে সম্ভব হয় না। কিন্তু যদি সম্ভব হতো এর সাথে পতন হতো না। 173 দিন যখন সংসদে গেল না আওয়ামী লীগ বা জামাত ইসলাম জাতীয় পার্টি, ওটা হইতো না। আবার 96 পরে যে আন্দোলনটা হতো না, আবার 2011 আন্দোলন হতো না। আন্দোলন আর বিরোধী দল সম্পর্যুক্ত, যেটা প্রতিবাদ করতে হবে। কিন্তু একটা সময় আসে যখন ইদি আমিন একটা ভালো কথা বলেছিলেন, আমি বাক স্বাধীনতা বিশ্বাস করি, কিন্তু বাক স্বাধীনতা প্রয়োগ করার পরে কি হবে সে গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু তাহলে তো মানে কি হলো ওর কথা, স্বাধীনতা বিশ্বাস করে যদি কিন্তু প্রয়োগ করার পরে কি হবে আমি গ্যারান্টি দিতে পারবো না। তাহলে তো আসলেই স্বাধীনতা নাই। দিস ইজ এটা হলো সেন্টিমেন্ট, অর্থাৎ এটি বাস্তব। কিন্তু কোন সরকারই চাবে না যে তার ঢালাও সমালোচনা আপনি করেন, তার দোষটি ধরেন, এটা বলা যাবে না। যেমন ধরেন পুলিশ নিয়ে যে কথা আপনি বললেন, এটা মারাত্মক কথা। কিন্তু দেখেন, আমি বিভিন্ন টকশোতে, আমি যে রেজা কিবরিয়ার সাথে আমার টকশো অনেকগুলো, বিশেষ করে স্যাংশন নিয়ে প্রথম দিন আসলো, তো সেখানে এখন বলা হচ্ছে পুলিশের উপর স্যাংশন আসতে পারে। এটা সুখবর আমাদের জন্য? নিশ্চয়ই নয়। এই সুখবর না দিয়া অন্য খবর দেন। আমি মির্জা ফখরুল সাহেবকে জিজ্ঞেস করতেছি, এটা কি তথ্য দিলেন আপনি? এই যে মমতা ভাই বললো স্পেসিফিক বলেন কোন পুলিশ অফিসার কেমন, সেটা অভিযোগ করেন, কিন্তু আপনি চাচ্ছেন স্যাংশন বাইরের থেকে। তো বৈদেশিক রাজনীতি হস্তক্ষেপ কে চাচ্ছে বাংলাদেশে? না, উনি চাচ্ছে এটি উনি বলেননি। কি বলছেন আপনি যেটা বললেন, উনি কি বলছেন আমি জানি না। এটা হলো ওনার বিবৃতি। আমি যেটা পড়েছি সেটা হলো ওবায়দুল কাদেরের বিবৃতি। কিন্তু উনি পুলিশের বিভিন্ন মানে ওনাদের ভাষায় বাড়াবাড়ি, তারপরে ভোলা এবং নারায়ণগঞ্জে গুলির ঘটনায় স্যাংশনের কথা কে বলছে? স্যাংশনের কথা উনি ডাইরেক্ট ওইভাবে বলে নাই, যেভাবে ওবায়দুল কাদের এটা বিবৃতিতে বলেছেন। উল্লেখ করছে কে এটা? মির্জা ফখরুল ঠিক এভাবে বলে নাই, বলেছেন যেভাবে তারা করছে পুলিশের যে কাজটা, এরপর তো মানে স্যাংশন আসতে পারে। এবার তাহলে সে বললেই, মির্জা ফখরুল বলে নাই, হয়তো ওবায়দুল কাদের মানে হয়তো কাদের এটা ঘুরে বলছে আর কি। জিনিসটা বিষয় হলো পুলিশ জনগণের বন্ধু, এটা আমরা সবাই বলি, কিন্তু এটা খাতা কলমে আছে। কিন্তু বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে ব্যত্যয় ঘটে, আবার কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত ব্যত্যয় ঘটে যাচ্ছে। আবার পুলিশ জনগণের বন্ধু, এটা সত্য। আজকে যদি পুলিশ কাজকে মনে ঢাকাটা পুলিশ নেই, মাত্র 24 ঘন্টা, কি অবস্থা হবে? স্বীকার করেন যে পুলিশ অপরিহার্য অঙ্গ, থাকতে হবে, এটা উপায় নেই। হ্যাঁ, তাদের মধ্যে যদি বাড়াবাড়ি থাকে এটা ঠিক না। যখন বিএনপি যখন বলে পুলিশের নাম কি দিয়েছে তারা, আওয়ামী পুলিশ, এখন পুলিশের নাম যেন আওয়ামী পুলিশ হয়ে যায়, এটাও আপনাকে বুঝতে হবে যে এই সংজ্ঞাটা কখন আসে। এটা তো 89 সালে আসে নেই, 96-তে আসে নেই, 2007-এ তো আসে নেই, এখন আসতেছে 2022-এ। তাহলে কিছু বাড়াবাড়ি হয়েছে, এখানে তিক্ততা কিছু আছে। তাহলে এখানে যখন বলা হচ্ছে আমরা পুলিশের সাথে থাকবো, তার পাশেই থাকবো, বলা হচ্ছে এটা, এই কথাগুলো যেন হচ্ছে, তো আওয়ামী লীগের কিছু কিছু নেতার বক্তব্য বিবৃতি সরকারকে কিছুটা কিন্তু বেকায়দা ফেলে দিচ্ছে। কিন্তু আমি আওয়ামী লীগের, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবকে বলছি, যারা কথা বলতে পারে না গুছিয়ে, তাদের কথা বলতে দিয়ে না। সরকারের সবার কথা দরকার নেই তো, একজন এক কথা বল। যেমন চিরাঙ্গের যে কথাটা বললো যে পুলিশ না থাকলে আওয়ামী লীগের সাহায্য সবসময় আসছে, কিন্তু এটাকে ওপেনলি বলে করছে, সাহায্য করছে, এটা বলেছে, আমি শুনেছি তো সেটা। উনি বললেন, উনি জানে না সবার হাতে আছে, মোবাইল আছে একটা করে। এখন টেকনোলজি কোন জায়গায় গেছে, ক্যামেরা লাগে নাকি, গ্লোবাল ভিলেজ। আপনি এখানে কথা বলতে গেলে সবসময় খেয়াল করবেন যে আমার বক্তব্য মুহূর্তের মধ্যে কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে, হয়ে যাচ্ছে। তো চাচ্ছে হয়তো উনি, সেটাই উনি চাচ্ছে, ওনাদের সাথে যে পুলিশ আছে এবং আমার মনে হয় না ক্ষমতা নিয়ে আছেন, উনি হয়তো উনি উনি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সেখানে, ভালো। কৃতজ্ঞতা প্রকাশের যে ভঙ্গি, যে ভাষা, সেটা কিন্তু আওয়ামী লীগের ভাষা নয়। ওই বুঝতে, ওইটা কিন্তু কোন ভাষা হইতে পারে না। উনি যেভাবে বলেছেন, এটা যে কোনো লোকে বলে, এটা কি বললেন আপনি? এবং আমি যতটুকু জানি উনি দলের ভিতর দ্বিকৃত হয়েছেন। এটা জনাব মমতাজ হোসেন, আপনার কাছে আবার যাই। যে কথাটি এসছে, আমি যদি একটু আপনার সাথে যোগ করি, নারায়ণগঞ্জ, ভোলা সহ কয়েকটি এলাকায় এই ঘটনা ঘটার পরে, বিশেষ করে
নারায়ণগঞ্জের ঘটনার পরে আমরা দেখলাম যে প্রথম, আমি জানি না আপনারা স্মরণ করতে পারবেন কিনা, তারা পুলিশের উপর, যুবলীগ রাজধানীতে পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। কিন্তু পুলিশ কিন্তু আমার জানা মতে এই ঘটনায় অফিসিয়ালি কোনো প্রেস নোট অথবা বিবৃতি অথবা প্রেস রিলিজ এরকম কোনো কিছু দেয় নাই যে তাদের উপর হামলা হয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে একটু অতি আগ্রহ নিয়ে একটি ইউনিফর্ম সার্ভিসের লোকের উপর হামলা হয়েছে, সে কথা যুবলীগের কেন বলতে হবে? সেটা তারাই বলবে, তারাই মামলা করবে বা পুলিশের যা যা আছে আইনি ব্যবস্থা সেটা করবে। এটি কেন হচ্ছে রাজনীতিতে? শুনেন, সবসময় রাজনীতিতে কিছু অতি উৎসাহী লোকজন থাকে এবং বিভিন্ন ধরনের, আপনি বিশেষ করে দীর্ঘ আওয়ামী লীগ ক্ষমতায় আছে দীর্ঘদিন ধরে, এটা সে কারণে হয়তো পারে কিছু কিছু অতি উৎসাহী লোকজন থাকে। হ্যাঁ, তারা মনে করে যে তাদের যে অ্যাক্টিভিটিসটা, তাদের যে অ্যাকশনটা বা তাদের যে কর্মকাণ্ডটা বা তারা যেটা করতে চাচ্ছে খুবই একটা ভালো মনে করতে পারে। কিন্তু এটা যে কতটুকু তার দলের জন্য, সংগঠনের জন্য এবং রাষ্ট্রের জন্য, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার মূল নেত্রী আমাদের, তার জন্য এটা শোভনীয় হবে, ভালো হবে, সেই জিনিসটা একটু চিন্তা করতে হবে। আর তাছাড়া যে আপনি মনে রাখতে, যেহেতু আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ, সুতরাং যেভাবেই হোক আপনার দল তো রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। তো রাষ্ট্রীয় ক্ষমতা থাকার সময় আপনাকে, যে কথাটা আমার প্রতিবক্তা একটা সিনা বলেছেন, আপনার কথাবার্তা, আচার আচরণ, হ্যাঁ, আপনার অ্যাকশন বলেন, যাই বলেন, হ্যাঁ, এটা কিন্তু যুবলীগ কেন পুলিশ বাহিনীকে তার মানে দলের, আমি সেই জায়গায় আসছি যে সেই কথাগুলো, যে আচার আচরণ, হ্যাঁ, আমার কথাবার্তা সবকিছুই, আমার চলাফেরা বলেন, আমার রাজনীতির কর্মকাণ্ড বলেন, হ্যাঁ, যেটাই আমি করি, অ্যাক্টিভিটি যেটাই আমি করি, আমাকে অত্যন্ত সচেতন এবং দায়িত্বশীল থাকতে হবে। বিকজ আপনি তো সরকার, রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন, আপনার দল পরিচালনা করছেন, আপনি সে দলের একটা অংশ, রাষ্ট্রের একটা অংশ হিসেবে আপনার কাজ করতেছেন। সুতরাং আমি মনে করি যে পুলিশ বাহিনী যে কথা বলছেন, অবশ্যই পুলিশের উপর আক্রমণ হয়ে থাকলে পুলিশের সেটা অবশ্যই তার নিয়ম শৃঙ্খলা অনুযায়ী মামলা হয়েছে, কিন্তু দুই জায়গায় মামলা, দুই জায়গায় হয়েছে, নারায়ণগঞ্জে হয়েছে, ভোলা হয়েছে, এবং কিছু ক্ষেত্রে আপনি জানেন পটুয়াখালী তো আওয়ামী লীগের সাথে পুলিশ সংঘর্ষ, সেখানেও মামলা হয়েছে, অনেক কিছু হয়েছে। তো আমি মনে হয় যে জিনিসটা যেটা আমাদেরকে, যাতে আমরা এমন কোনো কাজ করা উচিত না, বিশেষ করে যারা আওয়ামী লীগের নেতৃত্ব, বিভিন্ন স্তরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবী, তার অঙ্গ সহযোগী সংগঠনকে অবশ্যই যার যে দায়িত্বটা সেটা পালন করতেন। পুলিশের উপর আগ্রহ, পুলিশের তার দায়িত্বটাকে তাদের বলতে দেন, তাদের ক্ষমতাটা। সুতরাং আপনাকে যদি পুলিশের উপর আক্রমণ হয়েছে যদি বলে আমি আজকে ওই সংস্থার উপর আক্রমণ হয়েছে, ওই সংস্থা, সেইখানে আমি যদি করতে চাই, সেটাও তো একটা নিয়ম শৃঙ্খলা এবং দলের শৃঙ্খলার মধ্য থেকে করতে হবে। দলের সেই অনুমতিকে আপনি নিয়েছেন না যে আমি এটা করব, হ্যাঁ, জেলা লেভেল হোক, থানা লেভেল হোক, আর সেন্ট্রাল লেভেল হোক, সেটা কি দল আমাকে অনুমতি দিয়েছে যে আপনি কার্যটা করলেন? সুতরাং আমি মনে করি যেটা আমাকে, আর যেহেতু রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ আছে, বঙ্গবন্ধু কর্মজননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, সুতরাং আমাকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন যেতে হবে। মন্ত্রীদের কথাবার্তা, নেতা কর্মীদের কথাবার্তা, যদি মন্ত্রীদের কথাবার্তা যদি ব্যত্যয় ঘটে বিভিন্ন ক্ষেত্রে, সাথে স্বাভাবিক নিচের স্তরের কিন্তু সেখানে আরো বেশি হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং সেই দিক থেকে চিন্তা করতে হবে আমাদের সকল স্তরের নেতা, যারা বিশেষ করে দায়িত্বশীল মন্ত্রী সহ দায়িত্বশীল কথাবার্তা, আচরণ। জনাব তাজ, শুনতে চাই। পুলিশের উপরে হামলা বাংলাদেশের রাজনীতিতে অনেকবার ঘটেছে। বিরোধী দল আন্দোলন করতে গেলে রাস্তায় শুয়ে থেকে আন্দোলন কখনোই হয় নাই। এদেশে যত আন্দোলন হয়েছে শুয়ে থেকে আন্দোলন হয় নাই, জ্বালাও পোড়াও করেই আন্দোলন হয়েছে। অস্থিতিশীল করার জন্যই, সরকারকে বাধ্য করার জন্য এই আন্দোলনগুলো করা হয়। আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারাই থাকেন না কেন, আমাদের সময় আন্দোলন করা হয়েছে। 96-এ বিএনপির বিরুদ্ধেও বাংলাদেশের সব রাজনৈতিক দল এক হয়ে আন্দোলন করেছে, এখনও আন্দোলন হচ্ছে। সেই পুলিশ বাহিনীকে একটা দল তার নিজস্ব বাহিনী করতে পারে না, কেউ পারে না। পুলিশ তো নিজস্ব বাহিনী না। কিন্তু এই দীর্ঘ 13 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সুবাদে পুলিশ নিজেকে মনে করে তারা আমরা আওয়ামী লীগের, আওয়ামী লীগ না থাকলে আমাদের চাকরি থাকবে না। আর আওয়ামী লীগ মনে করে যে এই পুলিশ বাহিনী যদি না থাকে তা আগামী দিনগুলো যেন আমাদের জন্য কিছু একটা হয়ে যাবে। না হলে যুবলীগ কেন পুলিশের উপরে হামলার ব্যাপারে মিছিল করবে? যুবলীগ কেন পুলিশকে তাদের দলীয় স্টিকারটার লাগানোর সেটা এই সুযোগটা করে দিচ্ছে? এত পুলিশকে আমরা সবসময় সমালোচনা ঊর্ধ্বে রাখা উচিত ছিল,
কিন্তু পুলিশ এখন নিজেই সমালোচনায়। এই পুলিশ বাহিনী এখন জনগণের বন্ধু নয়, পুলিশের বন্ধু হয়ে গেছে, আর আওয়ামী লীগের বন্ধু। পুলিশের বন্ধু। আওয়ামী লীগকে মনে রাখতে হবে, এই পুলিশ বাহিনী কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যায় আছে তাকেই স্যালুট করে, রাষ্ট্র ক্ষমতা চলে গেলে কিন্তু এরা আর চিনবেই না। তার প্রমাণ এই পুলিশের এএসপির ঘটনা আপনি দেখেছেন পাবনার, আমাদের দীর্ঘদিনের সংসদ সদস্য, ভেটারান পলিটিশিয়ান আওয়ামী লীগের, ওনাকে কি ব্যবহার করেছে, ওনার সামনে যে অদূত্যপূর্ণ আচরণ এই পুলিশ অফিসার করেছে, আমি ওই দিন ভিডিওটা দেখেই মনে করেছি যে এই জিনিসটাই জাতি হিসাবে ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী সেটা মেনে নেওয়া উচিত না। তখনই হয়েছে আপনি যখন অন্যকে করার জন্য ইনস্টিগেট করবেন, উৎসাহ দিবেন, তখন এটা হোয়াট ইজ গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড, যা যাবে তা আসবে, আপনার জন্য ফিরে আসবে। সুতরাং আওয়ামী লীগকে মাথায় রাখতে হবে, পুলিশকে বেশি বাড়াবাড়ি করার সুযোগ দিতে নেই। রাষ্ট্রীয় ক্ষমতা 10, 20, 30 বছর পরে যখন চলে যাবে, এই পুলিশরাই আপনাকে ভাগবে। এই পুলিশরা কিন্তু কারো বন্ধু না, জনগণের বন্ধু হওয়া উচিত, তাদেরকে জনগণের কাজের জন্য ব্যবহার করা উচিত, রাষ্ট্রীয় আইন শৃঙ্খলার কাজে ব্যবহার করা উচিত। পুলিশকে কাজ করতে দেন। এখন কি হয়েছে, আরো দৌলিত্যপনা যদি দেখেন, পুলিশের প্রমোশন হয় এসপি, এএসপি, ডিআইজি, এআইজি। ফেসবুকে দেখি আওয়ামী লীগের নামধারী অনেক পাওয়ারফুল নেতারা সোশ্যাল মিডিয়াতে আপনার সয়লাভ করে ফেলেন, অমুক ভাইকে প্রমোশনের জন্য অভিনন্দন হয়েছি। কত বড় দৌলিত্যপনা হইতে পারে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব একটা পুলিশের প্রমোশনের জন্য আমি ফেসবুকে দিব এটা? আমি আরেকটা অপোজিশন পার্টির যদি একজনের প্রমোশন হয়, আমার দেওয়াটা উচিত তার পক্ষে। দ্যাট ইজ কল ডেমোক্রেসি সারা দুনিয়াতে। আপনি দেখেন আজকে অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার একটা স্টেটমেন্ট দেখে, আমি ইন্টারভিউ দেখে আই ওয়াজ অ্যাস্টনিশিং, হোয়াট ইজ কল ডেমোক্রেসি। সে নিজে বলেছে যে মনোক্রিটা ভাঙতে হবে, আমাদের রেফারেন্ডাম যেতে হবে। আজকে কি বলছে জানেন? বলছে দিস ইজ নট দি টাইম ফর দি কল ফর দ্য মানে অ্যাভয়েড দি মনোক্রি। এখন আমাদের হিলিং টাইম। কুইন 70 বছর আমার এই দেশে ছিল, দুঃখে সুখে আমাদের সাথে ছিল, আমরা এখন করব না, এখন আমাদের সবাই মিলে এই দুঃখটা কভার করে নিয়ে আসা উচিত। আচ্ছা দেখেন, দিস ইজ কল বিউটি অফ দ্য ডেমোক্রেসি। আমাদের বিরোধী দলকে কিন্তু রাষ্ট্রের কোনো কার্যক্রমে অংশীদারিত্ব নেই। পার্লামেন্টের ডেমোক্রেসি, আপনি ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি বলেন, সেটির দায় কি শুধুমাত্র সরকারি দলের? সরকার ছাড়া পারবে না। আমি কাঞ্চন ভাইয়ের একটা কথা বলি, এখানে তো বিজ্ঞজন আছেন আমার দুজনই, একজন রাষ্ট্রদূত ছিলেন আর উনি যথেষ্ট লেখাপড়া করেন। আমার ক্ষুদ্র ইয়ে থেকে বলি, ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টের অপোজিশন লিডার যিনি স্যার স্ট্রেট কিমার, লেবার পার্টির, প্রাইম মিনিস্টারের সাথে মিটিং এর পরে দ্যাট ইমিডিয়েট আফটার মিটিং কার সাথে প্রিন্স চার্লস মানে কিং চার্লস করেছেন অপোজিশন লিডারে যেতে। এটা আপনাকে আপনার প্রসিজারে নিয়ে আসতে হবে। হয় কিন্তু আমরা যেটা অভিযোগ শুনি যে সরকার পক্ষ থেকে অভিযোগ করা হয় যে কোভিডের মতন একটা ভয়াবহ ক্রাইসিসও বিরোধী দলের থেকে কোনো সহযোগিতা পাওয়া যায় না। আমরা অফিসে গিয়ে করোনার সময় আমরা দিয়ে দিয়েছি, ওই ত্রাণ দিয়েছি, সেটি আপনারা দল বা ব্যক্তি পর্যায়ে হয়েছে। আমি সেটা আপনাকে বলতে চাচ্ছি, সরকারের সাথে যখন কাঁধ মিলিয়ে সরকারের সাথে কোনো আপনি সিস্টেম লে ডাউন না করলে সরকারের সাথে তো পারবো না আমি। এটা তো সিস্টেম লে ডাউন। আপনাকে জাতির সামনে আজকে আমি উদাহরণ দিয়ে যাচ্ছি। 2 দিন গত চার্লস ব্রিটেনের রাজা হওয়ার পরে ইট ইজ এ প্রসিজিওর ছিল যে প্রাইম মিনিস্টারের পরেই কিন্তু অপোজিশন লিডার দেখা করবে। সে দেখা গিয়ে করেছে এবং ইনভাইটেশন ওয়াজ ফ্রম দি বাকিংহাম প্যালেস। আজকে আরেকটা জিনিস আপনার এখানে আসার আগে দেখলাম, জো বাইডেনকে, আমেরিকার প্রেসিডেন্টকে ইনভাইটেশন করা হয়েছে, বাট নট দি হোল এন্টোরাজ। উনি কিন্তু আসবে, ওনার ওয়াইফ উনি সহ, সাবেক 2জন প্রেসিডেন্ট হওয়ার কথা, কিন্তু তারা বাকিংহাম প্যালেস কিন্তু আপনার এত বড় মহা 200 জন নিয়ে আসার জন্য তারা ইনভাইট করে নাই। বাট উনি আসতেছে, ওনার সিকিউরিটির সাথে নিয়ে আসবে। আপনি আমাকে প্রসিজিওরের মধ্যে ঢুকান না। প্রসিজিওর মধ্যে যদি ঢুকান, সংসদীয় বিরোধী দল নেতা যেই হোক, আজকে বেগম রোশন সাদ, জিএম কাদের আছেন, কালকে যে আসবে, সিস্টেম করেন না আপনি। সায়া সরকারের সিস্টেম করেন, অটোমেটিকলি সেটা সিস্টেমের মধ্যে পড়ে যাবে। রাষ্ট্রীয় সফরে, রাষ্ট্রীয় ডাকে আপনি ডাক দেন না, ন্যাশনাল ক্রাইসিসে এক হয়। বাংলাদেশের জাতীয় ক্রাইসিস যখন হয়, তখন বিরোধী দল সরকার সামনাসামনি বসে না। এটা বিএনপিও করে নাই, আমাদের সময় হয় নাই। আমাদের সময় তো আরো বিটারনেস ছিল, এখনো তো আর নাই। আমরা বিরোধী শিবিরের বিয়েতে যদি যাই, আওয়ামী লীগের বিয়েতে যদি বিএনপি যায়, তো ওই নেতার যে কি খবর হবে আল্লাহ জানে। আর বিএনপি কোন নেতার যদি বিয়েতে আওয়ামী লীগের মমতাজ ভাই যায়, মমতাজ ভাইয়ের নেক্সট টকশোতে পাবো কিনা অসুবিধা আছে। কারণ আমাদের এইটা কেন, আমরা রাজনীতিতে টকশোতে কথা বলবো, সংসদে আলাদাভাবে কথা বলবো, আমার ইতিহাস আমি তুলে ধরবো, আমারটা জনগণকে আমি বলবো, আপনারটা আপনি বলবেন। এখানে ব্যক্তি পর্যায়ে নিয়ে যাওয়ার রাজনীতিটা যদি যতক্ষণ বন্ধ না হবে, হিয়ার ইগো অ্যানাদার উদাহরণ আপনাকে দিতে হয় আমাকে, কারণ এটাই এক্সাম্পল। ব্রিটিশের 6 জন প্রাইম মিনিস্টার জীবিত এখন। চার্লস যখন শপথ নিল, 6 জন সামনে দাঁড়ানো এক সারিতে, 4 জন কনজারভেটিভ, 2 জন লেবারের। আমি নাম বলে দিই, টনি ব্লেয়ার ছিলেন, ওনার পরে প্রাইম মিনিস্টার ছিলেন গর্ডন ব্রাউন, তারপরে ইমিডিয়েটলি ছিলেন বরিস জনসনের পরে ছিলেন ডেভিড ক্যামেরন পরে ছিলেন তেরেজা মের পরে ছিলেন বাম দিকে জন মেজর। এই 6 জন লাইভ প্রাইম মিনিস্টার, জীবিত প্রাইম মিনিস্টার, সামনে 2 দলের একসাথে দাঁড়ানো। এটাকেই বলে ডেমোক্রেসি এবং এটাকেই বলে হারমোনি অফ দ্য পলিটিক্স। এটাতে আমরা যতক্ষণ যাব না, বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি যে রাস্তায় যাচ্ছে আটলান্টিকের 2 পারে, এখানে ব্রিজ দেওয়া পৃথিবীর
কোনো মানে সুপার পাওয়ারের পক্ষে সম্ভব কিনা, সেই ব্রিজটা যদি না হয় এই দেশের জন্য মোটেও মঙ্গল কিছু নাই। ডক্টর সিনহা। আমি প্রথমে একটু বলে দিই ব্রিটিশ সময়ে এই যে চার্লস যখন রাজা হলেন, 6 জন প্রাইম মিনিস্টার প্রাক্তন ছিলেন সামনে দাঁড়ায়। কেন ছিলেন? উনি তো নির্বাচিত রাজা না, উত্তরাধিকার রাজা, এবং কনস্টিটিউশনাল ইজ অ্যাবাভ পলিটিক্স। কোনো পার্টির লোক না, সে ভোট দিতে পারে না, ভোট দেয় না কিন্তু নির্বাচনের সময়। তো যেহেতু উত্তরাধিকার, ভোট দেয় না এবং তার সাথে সম্পর্কটা সেরকম নেই, সবাই তাকে শ্রদ্ধা করে, এবং তিনি রাজা হচ্ছেন। এই রাজাকে কিন্তু সব দলই পাবে ক্রমান্বয়ে, এমন তো না যে 5 বছরের জন্য হচ্ছেন, তা না। সুতরাং এই উদাহরণটা আমাদের কাছে টিকবে না। এই জন্য আমাদের এখানে যিনি প্রেসিডেন্ট হন সংসদীয় গণতন্ত্রে, সবচেয়ে দুর্বল ব্যক্তি সে। ক্ষমতা বলে জিরো পাওয়ার প্রেসিডেন্ট। শাহাবুদ্দিনের ভাষায় কি বলা যায়? কবর জিয়ারত ছাড়া মনে হচ্ছে উপায় নেই। তো এরকম একটা প্রেসিডেন্ট দলীয় হয়, ওইখানে 6 জন প্রাক্তন প্রেসিডেন্ট কেন আসবে প্রাইম মিনিস্টার? আপনাকে বুঝতে হবে কোন কাঠামোতে কি হচ্ছে। সেই কাঠামো নিয়েই তো মূল কথাটা বলেছে তাজুল। আমি একমত। যেহেতু দেখেন ব্রিটিশ সংবিধানের সবচেয়ে বড় মিউজিক ছিল কি জানেন? আমাদের সংবিধানের ব্রিটিশ ভারত যখন স্বাধীন হলো, তখন ফার্স্ট প্রশ্ন দাঁড়ালো রাষ্ট্রপতির পদমর্যাদা কি হবে, কেমন হবে? বিকজ আমাদের তো ক্রাউন নাই। দেন ইউ হ্যাভ টু ইলেক্ট করবে কে? বড় দল, মেজরিটি পার্টি, সে তো তারই নিয়োগ করবে। সে দলের চেয়ারম্যান প্রেসিডেন্ট না তো, সে প্রাইম মিনিস্টার আওতার দিন একটা লোক কিন্তু সে। অর্থাৎ রাষ্ট্রপতি হচ্ছে দলের যে চেয়ারম্যান প্রেসিডেন্ট থাকেন প্রাইম মিনিস্টার, তার মনোনীত। ইংল্যান্ডে কি তাই নাকি? আপনি স্ট্যাটাসটাকে দেখেন, পরিস্থিতি বিশ্লেষণ এইভাবে করবেন। কিন্তু আমি বলছি তো, আমি সেটা বলি নাই, লে ডাউন তো হবেই। কেমনে হবে? আজকে আজকে ভারতের প্রেসিডেন্ট হলে কি সব প্রাইম মিনিস্টার প্রার্থী আসবে? আসবে না, বিকজ দলীয় ব্যাপারটা দলীয়। কিন্তু দলীয় না, প্র্যাকটিস অফ দ্য ডেমোক্রেসি। আমি প্র্যাকটিসের না, আমি বলছি তো মেন্টালিটিটা নিয়ে আসতে। না ন্যাশনাল ইন্টারেস্ট ডেমোক্রেটিক ওয়ার্ল্ডে দলীয় প্রেসিডেন্ট যেখানে আছে হবে না। কেন হয় না? আমেরিকাতে হয় না? আমেরিকা কি হয়? আমেরিকান ন্যাশনাল কোন ইন্টারেস্ট যখন হয় না, প্রেসিডেন্ট মারা গেলে আমেরিকার সব প্রেসিডেন্ট সেটা বলি নাই, প্রেসিডেন্ট মারা যাওয়া অন্য না। কিন্তু ডক্টর সিনহা যেই জিনিস, জি বলেন। আমি শেষ করে কথা, আমি যেটা বলছি, আমি বলছি সংসদীয় গণতন্ত্রে যে রাষ্ট্রপতি হন, তিনি প্রধানমন্ত্রী মনোনীত। ঠিক আছে, না এটা তো আমরা জানি, কিন্তু আমি বলতে চাচ্ছি প্রিন্স চার্লস কিন্তু একই সাথে 17টা রাষ্ট্রের সব রাষ্ট্রে কিন্তু সে প্রিন্স রাজা, এবং তাকে দিয়ে কিন্তু আমি ক্ষমতা নাই, ক্ষমতা ছাড়া রাজা না। হ্যাঁ, এটা আমি স্বাভাবিক। তারপর তার যে ক্ষমতা আছে, ডক্টর সিনহা, আমার বক্তব্য ছিল, তারপর তো সে রাজা। আমার বক্তব্য হলো যেটি তাজ রহমান বললেন, যে আমরা যদি রাষ্ট্রীয় কোনো ক্রাইসিসে আমরা সব দল এক হতে বাধা কোথায়? এটা ভালো একটা প্রশ্ন করেছেন আপনি। এই জন্য পারেন না, যখন ক্রাইসিসটা রাষ্ট্রীয় হয় তখন যিনি ক্ষমতা থাকেন তিনি মনে করেন ক্রাইসিস রাষ্ট্রীয়, কিন্তু আসলে এটা আমার, আর কেউ না। যেহেতু সংসদীয় গণতন্ত্র বা রাষ্ট্রপতি যে সরকারি করেন না কেন, তারা মনে করে দেশটা আমার, সংকটটা আমার, সব আমার, তা আমি ডাকবো কেন? কোভিডে যেটা হলো, কোভিডে আপনি সমস্ত সচিবদের দায়িত্ব দিলেন, আওয়ামী লীগ ছিল না, কিন্তু সমালোচনা সেখানে হয়েছে, কিন্তু অপোজিশন রাখতে প্রশ্নটা, যেখানে আওয়ামী লীগই নাই, কিসের অপোজিশন? সংকট তো ছিল, কিন্তু সংকট ডাকা হয়নি, তো সাহায্য চাওয়া নেওয়া হয়নি। অর্থাৎ তখন মনে করা হলো কি সংকট আসছে, এটা সরকার দেখবে, এককভাবে সরকার দেখবে, কে আমলা দিয়ে দেখবে, দেখছে, সমালোচনা হচ্ছে, যাওয়ারটা হয়েছে। এখন যে মনে করেন সংকট এখনো আসছে, হচ্ছে, এখন আমাদের দেশে অপোজিশন আসেন, তার সাথে একটা দলে আছে প্রেসিডেন্ট সদস্য, অপোজিশন কে? জাতীয় পার্টি, জাতীয় সংসদ অপোজিশন বলতেছেন, ওইটি আমি তো বুঝাবো, মাঠ না তো, সংসদের অপোজিশন জাতীয় পার্টি। অদ্ভুত ঘটনা, কিন্তু পৃথিবীর কোন দেশে আছে মাঠের একটা অপোজিশন, সংসদের একটা অপোজিশন ভিন্ন? এই বাংলাদেশ হলো কেন এটা? যেই দলটা মাঠে অপোজিশন, যার সাথে প্রতিদিন আওয়ামী লীগের টক্কর লাগতেছে, জোট লাগতেছে, সেই দল সংসদে নাই। খেয়াল করেন, সেই সংসদে সে ছোট্ট দল। অপোজিশনটাকে, যেই দলটা মাঠে অপোজিশন না, এখন আসেন যেই দলটা না, তার বানানো হয়েছে, তাকে গণতন্ত্র আসে না, যে বানানো হয়, তো উনি থাকলে কি না থাকলে কি সংকটে সে আসবে না, সংকটে কথাও বলবে না। যেমন ধরেন আজকে জাতীয় পার্টির কথা বলছেন, একেবারে কিতাবি কথা বলেছেন, কিন্তু বাস্তবটা হলো এই, পৃথিবীর ইতিহাসে নাই সংসদে যেটা বিরোধী দল, মাঠে তার খবর নেই। আচ্ছা, জনাব তাজ রহমান, আপনি বলছিলেন মাঠের বিরোধী দল, সংসদের বিরোধী দল। মাঠের কোনো বিরোধী দল বলতে ওয়েস্টার্ন ডেমোক্রেসি বা মাদার অফ ডেমোক্রেসি, যেটাতে ফলো করি আমরা, সিস্টেম আমরা এখানে আছে, এটা নাই।
বিরোধী দল মানে হলো অপোজিশন, পার্লামেন্টে যারা থাকে তারাই সরকারকে কিন্তু দিক দেয়, তারাই আলোচনা করে, সরকারের ভুল ধরে, তারাই সরকারকে আপনার রাইট পথে নেওয়ার জন্য সংসদটা নিয়ে যা আলোচনা হয় তাই মিডিয়াতে আসে। মাঠের কোনো বিরোধী দলের সিস্টেম ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে নাই। এটা আছে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনি আছেন, ইন্ডিয়াতে এখনো আছে, পাকিস্তানে আছে, আর আমরা হোল্ড করে বসে আছি। এটা এখনো আমরা এটা থেকে অনেক দূরে আছি। কিন্তু দেখেন আপনি রিয়ের একটা কথার শুধু ধরে বলি, আমাদের সিনাবাইর রাজা কিং যিনি হয়েছেন, কুইনের ছেলে প্রিন্স চার্লস, ব্রিটিশ পার্লামেন্টের মনক যারা আছেন বা ব্রিটিশ ডেমোক্রেসিতে পার্লামেন্টের বাঙ্গা প্রাইম মিনিস্টার যা বললে উনি বাগতে পারে, নিয়োগও করতে পারেন। একসময় নিয়োগ করার ক্ষমতা ছিল, কিন্তু 11-এ আসিয়া এটা শেষ করে দেওয়া হয়েছে। পার্লামেন্টের করা হয়েছে যে বলা হবে প্রাইম মিনিস্টার গিয়ে বলবে আপনি পার্লামেন্ট ভাঙেন, প্রাইম মিনিস্টারকে দেখা করবে আমি মেজরিটি, আমি এখন আসছি দেখা করতে, আমি এখন রাজা ঘোষ। ইট ইজ এ সিরিমোনিয়াল কনস্টিটিউশনাল আপহোল্ড দ্য পোস্ট হেড অফ দি স্টেট, মাই গভর্নমেন্ট বলে চার্লস বা কুইন বলবে মাই গভর্নমেন্ট। আজকে কি হয়েছে? আজকে চার্লস পটন অফিসিয়ালি প্রথম মেম্বার পার্লামেন্টের সামনে বসেছেন সেই সারিতে। হোয়াট ইজ বিউটি অফ দি ডেমোক্রেসি? আমরা যদি ওইটাতে না শিখি তাহলে কোথা থেকে শিখবো? আমরা যখন বলি ওইখানে হবে না, তাহলে ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি বলবো না। না, শেষ করি। সামনের সারিতে বসা জাস্ট 3 দিন আগের ফর্মার প্রাইম মিনিস্টার জন মেজর, উনি কেন বসা জানেন? বিকজ হি স্টিল মেম্বার পার্লামেন্ট। ওইখানে কিন্তু সাবেক কোনো প্রাইম মিনিস্টার আসছে এখানে আর বসতে পারেন নাই, কারণ এখানে ওনলি দি হাউস অফ কমন অ্যান্ড হাউস অফ লর্ডের যারা তারাই ছিল। উনি সামনে বসা ছিলেন এজ এ মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে। এগুলোর থেকেই তো নিয়ে আপনি ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি বলবেন। আপনি বলেন ইট ইজ এ পার্লামেন্ট অফ দি ওয়েস্টমিনস্টার সিস্টেম অফ পার্লামেন্ট। কাজ করবেন বাংলাদেশি সিস্টেম অফ পার্লামেন্ট। আপনি ডেমোক্রেসি করবেন বাংলাদেশি সিস্টেম অফ ডেমোক্রেসি। দুনিয়ার সব বাদ দিবেন, হবে না। আপনাকে যদি নাম ব্যবহার করি কাঞ্চন, তাহলে আপনি কাঞ্চন বাই কাঞ্চন, আমি তাজ তো কাঞ্চন হইতে পারবো না। আমাদের এই জায়গাটা যদি না যাই তাহলে কিন্তু আমাদের আলোচনায় সময় দেন যদি 1 মিনিট। আমি একটু ভিন্ন আলোচনায় একটু যেতে চাই। আমি আগেই বলে দিচ্ছি, এখানে আমরা কিন্তু দ্বাদশ সংশোধনী দিয়ে সংসদীয় গণতন্ত্র আনি নেই, আনছি প্রাইম মিনিস্টার শাসিত গণতন্ত্র, প্রাইম মিনিস্টার শাসিত সংসদীয় গণতন্ত্র। এটা বুঝতে হবে কিন্তু, যে কারণে যেটা বলা হলো এখানে বিউটি আসবে কেন, এটা হলো ডেমোক্রেসি বাংলাদেশ মডেল, সংসদ বাংলাদেশ মডেল। বলে দিছি তো আমি অলরেডি। ইয়েস, আমি একমত এই ব্যাপারে। আমি কখনো বলবো ওয়েস্টমিনস্টার। হ্যাঁ, ওয়েস্টমিনস্টারকে আমি অনুকরণের চেষ্টা করছি, পারিনি। শেষ। জি, এখানে অনেকগুলো প্রশ্ন এমন মনে হয় এই আলোচনায় কিছু দীর্ঘ আপনি না করলে আমি এখানে ধরেন যেটা বললেন, যেটা যে আমাদের দেশের পার্লামেন্টারি সিস্টেম, আমরা ধরেন ইংল্যান্ডের উদাহরণ দেওয়া হলো, ডেমোক্রেটিক আমাদের যে সিস্টেম এখন, আমাদের যে সংবিধান অনুযায়ী যে পার্লামেন্টের প্রধানমন্ত্রীর ক্ষমতা বা দলের যিনি মেজরিটি পার্টি ক্ষমতা, সেই ক্ষমতা বলে যিনি প্রধানমন্ত্রী হন এবং তার যে ক্ষমতা, এবং অবশ্যই সেইটা এই সিস্টেমের মধ্যে যেসব দেশ আছে, মানে ভারতেও আপনার রাষ্ট্রপতি কোনো ক্ষমতা নেই সেইভাবে, একই অলমোস্ট সেম। তো পৃথিবী, আমি বলতে চাচ্ছি যে জিনিসটা প্রথম আপনি শুরু করেছিলেন, যে উনিও বলেছেন যে 6 জন প্রাইম মিনিস্টার, এক্স প্রাইম মিনিস্টার একসাথে আছেন, অপোজিশন লিডার একসাথে আছেন। আমাদের দেশে আপনার বলেন তো আপনি যে এই কালচারটা কেন আমরা ডেভেলপ করতে পারি? সেই কালচারটা কারণটা কি? আমি বলি সংক্ষেপে শুধু বলে দেই, যখন আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন, আপনি যদি আপনার অপোজিশনকে আপনার শুধু মর্যাদা না দেন, অপোজিশনকে যদি অপোজিশনের জায়গায় মর্যাদা না রাখেন, তাহলে সেখানে আপনি যদি রাষ্ট্রের ক্ষমতা, আজকে প্রধানমন্ত্রী, আপনি ধরেন বিএনপি ক্ষমতায় ছিলেন, আগে ক্ষমতা প্রধানমন্ত্রী, আপনি বিরোধী দলের নেত্রী শেখ হাসিনাকে বোমা মেরে, গ্রেনেড মেরে ফেলতে চাবেন, তাহলে আপনি সেইভাবে আপনি কিভাবে আশা করবেন? সেইভাবে কি করে আশা করবেন? 1 মিনিট থাকেন এখানে, দর্শক শুনতেছে। যেটা পৃথিবীতে সবচেয়ে প্রভাবশালী সরকার প্রধানকে এই মুহূর্তে, নট দ্য প্রেসিডেন্ট আমেরিকা, তাকে কংগ্রেসের কথা শুনতে হয়। কিন্তু একমাত্র দেশ বাংলাদেশ যেখানে লিডার অব দ্য হাউস, পার্টি চিফ এবং প্রাইম মিনিস্টার, অর্থাৎ তিনি 3টা পদ কিন্তু এক জায়গায় আসছে। পৃথিবীর কোথাও কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট মাইক হয়ে গেছে, এখানে দুর্বল সে তার কাছে, কারণ সে যা চাবে তা হবে। একে যদি বলেন আপনি সংসদীয় গণতন্ত্র, কোথায় আছেন আপনি? আলোচনায় গেলে আমার মনে হয় এটা দীর্ঘ আলোচনা। আমি তাজুর রহমান, আপনি জি প্লিজ। আমি যেটা এই কথাটা সূত্র ধরে বলি, যেটা জিএম কাদের বারবার বলে আসছিলেন, যে সাংবিধানিকভাবে কিন্তু আমরা 91-এর পরে প্রাইম মিনিস্টারকে, এই প্রাইম মিনিস্টার দিনা, প্রাইম মিনিস্টারদেরকে এত ক্ষমতা আমরা দিয়ে দিয়েছি। জি, 3টা ব্রাঞ্চ, শুনেন, 3টা ব্রাঞ্চের প্রধান কিন্তু, জুডিশিয়াল, এক্সিকিউটিভ। জি, এই আলোচনা অনেক দীর্ঘ, অনেক দিন যাবে। মানুষ যখন বলবে জুডিশিয়াল এবং যদি তিনটা যদি একসাথে, একটু সিনহা মানে ডক্টর সিনহার কাছে যাই, শেষ আলোচনা হাতে একেবারেই কম সময়,
তারপর একটু শুনতে চাই যে এই সাম্প্রতিক আমরা দেখলাম যে রাজনৈতিক দলের মধ্যে ভিতরে এক ধরনের অস্থিরতা কাজ করছে। জাতীয় পার্টি তো মানে তা থেকে বাইরে না, জামাতের মধ্যেও আমরা লক্ষ্য করেছি তারা বিএনপির থেকে সরে আসার তারা ঘোষণা দিয়েছেন। অন্যদিকে আজকে যেটা আওয়ামী লীগের মধ্যে আমরা দেখলাম দুটো গুরুত্বপূর্ণ বিষয়, একটা হলো বরিশাল 4 আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে বহিষ্কার করা হয়েছে। আবার একই টাইম র্যাব একটি প্রেস ব্রিফিং করে বলেছে যে সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা, যেটি 2016 সালে 31শে ডিসেম্বর নিজ বাড়িতে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল, সেই হত্যাকাণ্ডের সাথে বলা হচ্ছে যে জমে থাকা রাজনৈতিক বিরোধ এবং আধিপত্য বিস্তার কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে এবং সেটাও দলীয় কোন্দলের। শুনতে চাই, একেবারে কম সময় ছোট্ট করে শুনবো আপনার কাছ থেকে। আপনি প্রথম কথা বলেছেন যে রাজনৈতিক অপোজিশন বলে কিছু ঘটনা ঘটছে যেগুলো আমাদের কাছে অপ্রত্যাশিত না, আমার কাছে তো নাই। জাতীয় পার্টিতে ভাঙ্গন হচ্ছে না বড় কথা, বড় কথা হলো ওখানে নেতৃত্বে কোন্দল আছে একটা, পার্টি ভাঙবে না। কিন্তু জাতীয় পার্টি আমাদের বিএনপি মূল পার্টি থাকবে, কেউ ভাঙতে পারবে না। জাতীয় পার্টি কটা আছে এখন আমি জানি না, গন্তব্য ভালো বলতে পারবে 4-5-6টা হতে পারে, কিন্তু মূল পার্টি আছে না, যেটা মূল পার্টি, যেটা জিএম কাদের যেখানে আসছেন, রওশন সাহেব যেখানে আছে, মূল পার্টি এটি, কিন্তু এটা ভাঙবে না। এখন যেটা হচ্ছে এটা হচ্ছে প্যালেস পলিটিক্স, সূক্ষ্ম রাজনীতি, কনসপারেটর পলিটিক্স। এটা এখন দেখবেন যদি জিএম কাদের যে তারা যে পার্লামেন্টে পার্টি মিটিং করেছেন, করে তারা তাকে নেতা বানিয়েছেন, রওশন সাহেবকে তারা বাদ দিয়েছেন, দল দিতে পারে, রাইট আছে। কিন্তু আমরা দেখব এই যে অ্যাপ্লিকেশনে পি স্পিকারের কাছে গেছে, দেরি হচ্ছে কেন, এটি বুঝে নিয়েন কর্তার ইচ্ছে কীর্তন। তাহলে জিএম কাদেরকে কোনোভাবে সামনে আনা হচ্ছে, রওশন সাহেবকে সাইজ করা হচ্ছে, অথবা জিএম কাদেরকে বৃহত্তর কোনো বলে ঢুকানো হচ্ছে। একটা কিছু ঘটতেছে কিন্তু এখানে, এটা নিঃশক কিন্তু কোনো খেলা না, এই খেলার সাথে কিন্তু জাতির কোনো সম্পর্ক নেই, রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা জাতীয় পার্টিরা যারা খেলে সবসময়, এটা তাদের খেলা। এবার জামাতের কথা আসেন, জামাত ভাঙছে না ভেঙেছে, কোনটা বড় প্রশ্ন? ভাঙছে না। আমি বলেছি জামাত কি ভেঙেছে না ভাঙছে। যখন জামাত বলল বিএনপির সাথে নাই, ছিল না তো তারা জোটে, জোটে ছিল, নাম সর্বস্ব ছিল, এমনি নাই, নাম সর্বস্ব, তাদের অ্যাক্টিভিটিস নেই তো। আমি বলছি এখন ডক্টর শফিকুর রহমান যিনি বেরিয়ে গেলেন, কথাবার্তা বললেন, আমি বেরিয়ে গেছি, আমাদের দেখতে হবে খেলাটা কে খেলতেছে। আমি বলছি যে বাংলাদেশের আজ 2022 সালে 23 নির্বাচন, খেলা কত দেখেন না সামনে কি হয়। আবার দেখবেন বিএনপিতে একটা ক্ষুদ্র অংশ নাম চলে আসছে, ভাঙতেছে। দলের এমপি কে অব্যাহতি দেওয়া হলো, এটা একটা সিরিয়াস, এটা ঘটনা হলো। এমপি কি হচ্ছে, মন্ত্রী তো অব্যাহতি দিতে পারেন আপনি। ওইখানে যে ঘটনাটা ঘটছে দেখেন, যেখানে দেখলাম তো আমি, ও তো আপনার আপন লোকের নাম দেখলাম সেখানে, ওখানে মেইনলি হচ্ছে আপনি হাত দিচ্ছেন কোথায়, বঙ্গবন্ধু পরিবারে, একটু গভীরে যান না, সব জায়গায় হাত দিতে নাই। শোনেন, যে দল করবেন সেই দলের মুরব্বীর বাড়িতে হাত দিয়ে না। কিন্তু ওখানে যেটা ঘটছে, আবুল হাসান আব্দুল্লাহ ওখানে আছেন, ওখানে যেটা ঘটছে, এই অস্থিরতাটাই আমাদের কাছে, এটা অস্থিরতা না, আমি এটা অস্থিরতা মনে করি না। তো এটা কিছু না, রাজনীতিটা ঘটনা একটা ঘটছে, দীর্ঘদিন চলতেছিল, এখন কি করলো, কাট্টু সাইজ শেষ। নমিনেশনের ব্যাপার ছিল, উনি আবার কি সমস্ত কি করলো, কাউন্সিলরদের নাম লেখাই নিচ্ছে, ওটা আবার তারা মনে নেই, ওগুলি দেখেন না। এটা হচ্ছে দলীয় নেতৃত্বের কোন, আর কিছু না। এটা জাতির কোনো স্বার্থ না। আপনি জাতীয় পার্টির কথা বললেন, সিনাওয়াই বলেছিলেন, জাতীয় পার্টিকে নিতেও এই দেশে খেলা অনেক দিন ধরেই চলছে। রাষ্ট্রীয় ক্ষমতায় ছাড়ার পরে, এরশাদ মরার পরে বলা হয়েছিল জাতীয় পার্টি নামের দল থাকবে না, ভেঙে চুরমার হয়ে গেছে। এখন এদেশের রাজনীতিতে এবং সাধারণ মানুষের কাছে তিনটা প্রতীক কিন্তু বিশাল, নৌকা, দানে শীষ এবং লাঙ্গল। এই জায়গাগুলো আর অন্য কোনো প্রতীকে নিতে পারে নাই, এখনো এরা অবস্থান করছে। নির্বাচন সামনে আসছে, সিনাভাই যেটা বলল, তবে আমার বিশ্বাস রওশন এরশাদ এবং জিএম কাদের দুজনই কিন্তু একেন অভিজ্ঞ, দুজনই দলের রয়্যাল ফ্যামিলির লোক, একজন হোসেন মোহাম্মদের স্ত্রী, আরেকজন হোসেন মোহাম্মদের ভাই। এখানে দুজন অস্থিরতা তো তখনই, সিনাভাই যেটা বললো, ইলেকশন যখন আছে, অস্থিরতাটা বলতে দেখেন অনাকাঙ্ক্ষিত এবং ভেরি আনফর্চুনেট একটা তো মিডিয়ার সামনে চলে আসছে। এটা তো অস্বীকার করা, মিডিয়ার সামনে করা মানে মানুষ আমাকে তো বলবে যে বুকার স্বর্গে বাস করছে, এই বক্তব্য আমি দিব না। একটা অস্থিরতা না হোক, একটা ফ্র্যাকশন তো চলে আসছে। সেটা জিএম কাদের সাহেব নিজে বলেছেন, আমাদের মায়ের স্থানে বেগম রওশন এরশাদ, আমি ডাইরেক্ট বলি আমাদের মায়ের স্থানে শ্রদ্ধার প্রাপ্ত, সৌজন্যী, উনি দলের একজন চিফ পেট্রন, দলের চেয়ারম্যানের দায়িত্ব কাউন্সিলের গঠনতন্ত্র মোতাবেক,
কাউন্সিলের বাইরে কিন্তু পলিটিক্স কোনো রাজনৈতিক দলের হয় না, নিবন্ধিত রাজনৈতিক দল। সবচেয়ে পাওয়ারফুল জায়গা হলো কাউন্সিল। এখানে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটা গঠনতন্ত্রে ঢোকানো হয়, পরে ওই গঠনতন্ত্র আমরা নির্বাচন কমিশনে দিই। সেই লাস্ট কাউন্সিলের আলোকে যেটা 28 ডিসেম্বর 2019 হয়েছিল, সেখানে কাউন্সিলের ডেলিগেট দ্বারা জি.এম. কাদের কিন্তু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, এবং সেই নির্বাচনে কাউন্সিলে চিফ প্যাট্রন হিসাবে বেগম রোশন এরশাদ আছেন। চিফ প্যাট্রনের ক্ষমতা নাই নির্বাচন কাউন্সিল কল করা, কিন্তু বিরোধী দলের বিরোধী নেতা থেকে ওনাকে বিরোধী দলের এই যে ডেমোক্রেসি যেটা পার্লামেন্টের সিস্টেম হলো, মেজরিটি যদি দলের মেম্বাররা মনে করে তাদের লিডার কাউকে চুজ করবে, সেটা করতে পারে, সেটা করে একটা চিঠি দিয়েছে। সেই চিঠিটা এখনো বাস্তবায়ন হয় নাই। সিনাভাই বলছে সেই চিঠি থেকে বোঝা যাবে, চিঠিতে স্পিকারের কাছে দেওয়া হবে, বাস্তবতান হবে কিনা। ম্যাডাম অসুস্থ, 1 বছরের উপরে আছে, থাইল্যান্ডে আছেন। হ্যাঁ, শেষ করে ফেলতেছি। ম্যাডাম অসুস্থ, থাইল্যান্ডে আছেন 1 বছর। বলা হয়েছে যে এখন যদি এই মুহূর্তে আগামী ইলেকশনে দলের যিনি চালাচ্ছেন তার সাথে যদি দলের পার্লামেন্টে দেওয়া হয়, অপমান করার জন্য যায়। ম্যাডাম সর্বোচ্চ লেভেলে কিন্তু আমাদের ইভেন যেখানে কোনো প্রোগ্রাম হবে দলীয়, সেখানে ম্যাডাম উপস্থিত যদি থাকেন, শি উইল বি দ্য চিফ গেস্ট, চেয়ারম্যান হবেন না। চেয়ারম্যান এখানে আপনার সভাপতিত্ব করতে পারেন, অর চিফ আপনার মানে বক্তব্য প্রধান বক্তা হবেন, কিন্তু ম্যাডাম থাকবেন। সেই জায়গায় দলের একটা ফ্রিকশন হয়েছে, এটা অটিরই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা একত্র হয়ে আগামী দিনে কাজ করবো আশা করি। জি জনাব মমতাজ, যেটি আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মানে অস্থিরতা আছে, হচ্ছে, এটা অস্বীকার করার কিছু নাই। সরকারি দলের মধ্যেও সেই ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি। আজকে যেটি হলো যে বরিশাল 4 আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে সকল কার্যক্রম থেকে, দলের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। লিটন হত্যায়, সাবেক এমপি লিটন হত্যায় যে আসছে, সেখানে চন্দন কুমার এবং তার দলের আরও একজনের নাম আব্দুল কাদের খান মাধ্যমে 2016 সালে 31 ডিসেম্বর এমপি লিটনকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করেছিল। এবং আজকে র্যাব বলছে যে এটি হলো দলীয় কোন্দল এবং আধিপত্য বিস্তার কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। যেটা আপনি বললেন যে রাজনৈতিক দলের মধ্যে যে যেটা বলছেন উত্তাপ বা তাদের মধ্যে নিজেদের মধ্যে কিছু সৃষ্টি হয়েছে, অস্থিরতার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের মধ্যে কিন্তু এই ধরনের মানে যেটা পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটা দলের, যেটা আমি একটু আগেই বলেছিলাম যে যেহেতু মানে আওয়ামী লীগের নেতা, মন্ত্রী বলেন, যে কোনো পর্যায়ে নেতা বলেন, উপরের নিচে মধ্যস্থ বা থানা লেভেলে সবাইকে অত্যন্ত দায়িত্বশীল ভাবে কথাবার্তা বলতে হবে, কারণ তারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, দল ক্ষমতায় আছেন। সুতরাং পঙ্কজ দেবনাথ যদি আমার সংগঠনের নীতি আদর্শ এবং সংগঠনের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে যদি কোনো কার্যকলাপ করেন, কেউ তো আওয়ামী লীগের সংগঠনের সংবিধান বা আওয়ামী লীগ গঠনতন্ত্রের ঊর্ধ্বে নয়, আওয়ামী লীগ আদর্শ নীতির আদর্শের ব্যক্তি অথবা কেউ কোনো ঊর্ধ্বে নয়। সুতরাং তার বিরুদ্ধে যে ধরনের উনি কার্যকলাপ করেছেন, সেই ব্যাপারে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এটা একজন পঙ্কজ দেবনাথ একজন সংসদ সদস্য, সেটা দল যে যথাযথ মনে করেছে এবং নিয়েছে, এবং এটা নেওয়া উচিত। যদি কোনো ধরনের এই ধরনের বিচ্যুতি হয়, তার কার্যকলাপে দলের ভাবমূর্তি নষ্ট হয়, এবং সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে নিতেই হবে। এবং যে হত্যাকাণ্ডের কথা বলেছেন, এই হত্যাকাণ্ড দেখেন, বিচার আওয়ামী লীগ তো তার দলের নেতাকর্মীদেরকে অভিযুক্ত করেছে, র্যাব বলেছে তার সেই নিজের দলকেও কিন্তু সেইখান থেকে দেয় নাই। কিন্তু আমরা কিন্তু দেখছি যে ছাত্রলীগের মধ্যে এক ধরনের অস্থিরতা কুমিল্লা, চিটাগাঙ্গে গত কয়েকদিন হচ্ছে। আমার মানে বিবেচ্য বিষয় ছিল এই সরকারি দলের মধ্যে সামনে নির্বাচন, এমনি একটি পরিস্থিতি, অস্থিরতাটা কি সামনে আসলো কিনা? অস্থিরতা আমি যেটা আমরা প্রথমে আলোচনা কিন্তু শুরু করেছিলাম যে আগামী নির্বাচনকে সামনে রেখে অনেক কিছু আসবে। জাতীয় পার্টির যে জিনিসটা হয়েছে, জাতীয় পার্টির যে জিনিসটা, যে রোশনের সাথে অসুস্থ, উনি বাইরে আছেন, তার অনুপস্থিতিতে যে জিনিসটা ওনারা করেছেন, হয়তো এই জন্য জিনিসটা ওদের প্রসেসটা একটা মানবিক দিক তো আছে, সেই জন্য সরকারি দলে দেখছেন না এখনো কোনো, কারণ সরকার ক্ষমতায় তো বয় করতে পারে না, দেখবেন একটু সুযোগ হলে। এটাও কিন্তু আরেকটা বিউটি অফ দি পলিটিক্স, ডেমোক্রেসিতে কিন্তু দলের মধ্যে খুব, ব্রিটিশ প্রাইম মিনিস্টার 3 জন চলে গেছেন এই ক্ষোভ থেকে। তেরেজা মে 3 বছরের ভিতরে শেষ। জন মেজর তেরেজা মেকে খেয়ে আসছিলেন, সেই দলের ভিতরেই প্রবলেম করে, ক্ষোভ তৈরি করে, সেই উনিও আবার সেই ক্ষোভের মধ্যে চলে গেছেন, এখন আরেকজন আসছেন। এটাও বিউটি অফ পলিটিক্স, এটা থাকা কিছু ভালো। জি, আমার মনে হয় একেবারে 10 সেকেন্ড একটু ডক্টর সিনহা। এখন আমার ভাই তার যেটাকে বিউটি অফ পলিটিক্স বলতেছে, আমি বলবো দিস ইজ দ্য আগলি ফেস অফ পলিটিক্স। আমি এটাকে বিউটি বলবো না, এটাই তো বিউটি। আমি বলবো যে উই আর মুভিং টুয়ার্ডস কসমেটিক পলিটিক্স। এটা দরকার নেই। উই আর ফাইটিং ফর দ্য কজ অফ রিয়েল পলিটিক্স।
আমি চাই জাতীয় পার্টি একটা ভালো দল, লাঙ্গল নিয়ে খেলা হয়েছে কি নিতে পারে, আমি একমত এ ব্যাপারে। আমি বিশ্বাস করি এই দলটিকে থাকবে, সামনে আসবে। আমার দেখার ব্যাপার হলো নতুন রাজনীতি সামনে রেখে যে পোলারাইজেশন যেটা হচ্ছে, জাতীয় পার্টি কোন দিকে আমি আসিনা ভাইয়ের একটা অ্যাড আপ করে দেই, মাও শতিকের একটা ওয়ার্ড বলে দেই। উনি বলেছিলেন রাজনীতিতে বিরোধী পক্ষ এবং সরকার পক্ষের সাথে সমঝোতা ক্ষণস্থায়ী, সংঘাত চিরস্থায়ী। দ্যাট ইজ দি বিউটি অফ দি পলিটিক্স। জনাব তাজ, একেবারেই সময় নেই, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।